আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা থেকে একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসে মনোযোগী হবে। এরপরে আমরা কয়েকটি ছবি দেখব। তো প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি মাটির তৈরি হাঁড়ি পাতিল, এবং এর পরের ছবিতে দেখতে পাচ্ছি একজন শিল্পী সেই হাঁড়ি পাতিলে রং তুলির মাধ্যমে রং করে এর সৌন্দর্য বৃদ্ধি করছে। এর পরের ছবিতে দেখতে পাচ্ছি আমরা বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র মহিলারা ঘরে বসে তৈরি করছে। তাহলে এই যে মানুষ, আমাদের দেশের মানুষ নিজ হাতে ঘরে বসে যেসব জিনিসপত্র তৈরি করে সেগুলোকে বলা হয় লোকশিল্প। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইতে কিন্তু একটি প্রবন্ধ রয়েছে যেটির নাম হচ্ছে আমাদের লোকশিল্প। তো আজকে আমরা এই আমাদের লোকশিল্প সম্পর্কে আলোচনা করব, যেটি রচনা করেছেন কামরুল হাসান। তো এরপরে আমরা শিখুন ফল জেনে নিব। এই পাঠ শেষে তোমরা লেখক পরিচিতি উল্লেখ করতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, আমাদের লোকশিল্প সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, লোকশিল্পের প্রতি তোমাদের আগ্রহ ও শিল্পীদের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হবে। তো এরপরে আমরা লেখক পরিচিতি জানব। লেখক ২রা ডিসেম্বর ১৯২১ খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেছেন। এরপরে পেশায় তিনি একজন অধ্যাপক ছিলেন। ঢাকা আর্ট ইনস্টিটিউটে তিনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। এরপরে পরিচিতি, খ্যাতিমান শিল্পী হিসেবে দেশ বিদেশের পরিচিতি তিনি লাভ করেছেন। এরপরে আমরা দেখছি বাংলা রচনা সম্পর্কে। বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা তিনি রচনা করেছেন। এরপর পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন প্রেসিডেন্ট স্বর্ণপদক, স্বাধীনতা দিবস পদক। এরপরে ২রা ফেব্রুয়ারি ১৯৮৮ খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তো এরপরে আমরা প্রবন্ধটি আদর্শ পাঠ করব। আমি বই থেকে কিছু অংশ পড়ব, তোমরা অবশ্যই বইয়ের সাথে মিলিয়ে নেবে। তো আমাদের লোকশিল্প। খাদ্যশস্যের পরেই বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িত আছে তা হলো এখানকার কুটির শিল্প। এক সময়ে ঘর গৃহস্থালির নিত্য ব্যবহারের প্রায় সব পণ্যই এদেশের গ্রামের কুটিরে তৈরি হতো। আজও অনেক কিছুই হয়। এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্পগুণ বিচারে এ ধরনের সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য। তাহলে আমাদের দেশে কিন্তু খাদ্যশস্যের পরে যেসব জিনিসপত্র প্রয়োজন হয় তার বেশিরভাগই কিন্তু আমাদের নিজেদের ঘরে বা কুটিরেই তৈরি হতো। আমাদের দেশের বিভিন্ন লোকশিল্পের কতকগুলো এক সময়ে এমন উচ্চমানের ছিল যে আজও আমরা সেসব জিনিসের কথা স্মরণ করে গর্ববোধ করি। তাহলে আমাদের সেই লোকশিল্পগুলো এমন উচ্চমানের ছিল বা এত গুণাগুণ সম্পন্ন ছিল যে সেগুলো নিয়ে আমাদের কিন্তু গর্ব করার মতো বিষয় ছিল। তো এরপরে দেখো, প্রথমেই বলতে হয় ঢাকায় মসলিনের কথা। ঢাকা শহরের অদূরে ডেমরা এলাকার তাঁতিদের এই অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন। ঢাকার মসলিন তৎকালীন মোগল বাদশাদের বিলাসের বস্তু ছিল। মসলিন কাপড় এত সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো যে ছোট্ট একটি আংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েকশো গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব হতো বা সম্ভব ছিল। শুধু কারিগরি দক্ষতায় নয়, এ ধরনের কাপড়
বুনবার জন্য শিল্পী মন থাকাও প্রয়োজন। আজ সেই মসলিন নেই, তবে মসলিন যারা বুনতো তাদের বংশধররা যুগ যুগ ধরে এ শিল্পধারা বহন করে আসছে বলে জামদানি শাড়ি আমরা আজও দেখতে পাই। বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে বিদেশে শুধু পরিচিতই নয়, গর্বের বস্তু। তাহলে আমাদের দেশের যে ঢাকায় যে মসলিন কাপড়, সেটি ছিল কিন্তু একসময় জগৎ বিখ্যাত। এছাড়া সেই সময়ের মোগল বাদশাদের কিন্তু এটি বিলাসের বস্তু ছিল। আর কয়েকশো গজ কাপড় একটি ছোট আংটির ভিতর দিয়ে অনায়াসেই প্রবেশ করানো যেত, কিন্তু আজ সেটি বিলুপ্ত হয়ে গিয়েছে। তারপরও কিন্তু সেই মসলিন যারা বুনতো তাদের বংশধররা কিন্তু এখন জামদানি শাড়ি তৈরি করছে, সেটিও কিন্তু আমাদের দেশের এখন গর্বের বস্তু হিসেবে পরিচিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে কিছু শব্দার্থ আমরা এখানে পেলাম বা আরো সামনে পাবো, সেগুলো সম্পর্কে জেনে নিব। দেখো, প্রথমেই রয়েছে লোকশিল্প। লোকশিল্প শব্দের অর্থ হচ্ছে দেশি জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরি শিল্পসম্মত দ্রব্য। এরপরে দক্ষতা শব্দের অর্থ হচ্ছে নিপুণতা বা কুশলতা। এরপরে রয়েছে লুপ্তপ্রায়, লোপ পেতে বসেছে এমন। এরপরে দেখো রেওয়াজ শব্দটি, এটির অর্থ হচ্ছে রীতি পদ্ধতি। এরপর মণিপুরী, এর অর্থ মণিপুর সম্পর্কিত বা মণিপুরে উৎপন্ন। এরপর রয়েছে টোপর শব্দটি, এর অর্থ হিন্দু সম্প্রদায়ের বরের মাথার মুকুট। এরপর রয়েছে সম্প্রসারণ, এর অর্থ হচ্ছে প্রসারিত করা, বিস্তার করা বা বর্ধিত করা। তো এরপরে আমরা প্রবন্ধের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করব। তোমরা অবশ্যই মনোযোগী হবে। প্রথমেই দেখো, হ্যারল্ড ও সবর্ন লোকশিল্পের সংজ্ঞায় বলেছেন, প্রশিক্ষণ পায়নি এমন কারুশিল্পী প্রথাগত যেসব বস্তু ও সরঞ্জাম প্রাত্যহিক জীবনের ব্যবহার, অলংকার, বিবাহ বা মৃতের সৎকারের কাজে তৈরি করে সেসব শিল্প বস্তুকে বলে লোকশিল্প। এছাড়া বলা যায় যে দেশের মানুষ দেশের জিনিসপত্র দিয়ে যে জিনিসগুলো তৈরি করে, মানুষ হাতে যেসব জিনিস তৈরি করে সেগুলোকে বলা হয় লোকশিল্প। তো আমরা লোকশিল্প সম্পর্কে জানলাম। এরপরে আমরা দেখো, অতীতে আমাদের দেশে তৈরি লোকশিল্পের উচ্চমানের দ্রব্যগুলোর মধ্যে ঢাকায় মসলিন অন্যতম। ঢাকার অদূরের ডেমরা এলাকার তাঁতিদের এই অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন। ঢাকার মসলিন তৎকালীন মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল। তো ঢাকায় মসলিন কিন্তু জগৎ বিখ্যাত ছিল এবং বাদশাহদের বিলাসের বস্তু ছিল এক সময়। এখন দেখো, মসলিন কাপড় এতটাই সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো যে ছোট্ট একটি আংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েকশো গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল। শুধু কারিগরি দক্ষতাই নয়, এ ধরনের কাপড় বুনবার জন্য শিল্পী মন থাকাও প্রয়োজন। আজ সেই মসলিন নেই, কিন্তু সেই মসলিন কিন্তু আমাদের দেশের থেকে বিলুপ্ত প্রায়। এরপরে দেখো, আমরা দেখতে পাচ্ছি নকশি কাঁথার ছবি। এক সময় গ্রামে গ্রামে নকশি কাঁথা তৈরির রেওয়াজ ছিল। এক একটি সাধারণ আকারের নকশি কাঁথা সেলাই করতে কমপক্ষে 6 মাস সময় লাগত। বর্ষাকালে যখন চারদিকে পানি থই থই করত, ঘর থেকে বের হওয়া যায় না, এমন মৌসুমি ছিল নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। তাহলে এই যে নকশি কাঁথা, এই নকশি কাঁথাগুলো কিন্তু এক সময় আমাদের দেশে খুব বেশি তৈরি হতো
এবং বর্তমানেও কিন্তু নকশি কাঁথার চল কিন্তু বেড়েছে, তোমরা অবশ্যই লক্ষ্য করে থাকবে। তো এই যে নকশি কাঁথা সেলাইয়ের জন্য 6 মাস, কমপক্ষে 6 মাস সময় লাগতো, এবং এটি সেলাইয়ের উপযুক্ত সময় ছিল বর্ষাকাল, যখন চারিদিকে পানি থই থই করত, মানুষ ঘর থেকে বের হতে পারতো না, সেই মৌসুমই ছিল নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। এরপরে দেখো, আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। শুধু কতগুলো সূক্ষ্ম সেলাই আর রং বেরঙের নকশার জন্যই নকশি কাঁথা বলা হয় না, বরং কাঁথার প্রতিটি সূচের ফোঁড়ের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবন গাথা। অর্থাৎ শুধুমাত্র সেলাই কিন্তু নয়, এটি আসলে মানুষের মনের একটি ছবি, প্রতিটি ফোঁড়ের মাধ্যমে সেটি একটি কাঁথায় চিত্রায়িত হয়ে থাকে, একটি পরিবারের কাহিনী সেখানে তুলে ধরা হয়ে থাকে। এরপরে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কাঁসার তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র। বাংলাদেশের গ্রামে গ্রামে কাঁসা ও পিতলের বাসনপত্র এককালে বেশ প্রচলিত ছিল। আজও শত শত গ্রাম্য কারিগর তৈরি করে বিচিত্র ধরনের তৈজসপত্র। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাঁসা এবং পিতলের কিন্তু একসময় খুব চল ছিল বাংলাদেশে, এগুলো গ্রাম্য কারিগররা খুব সুন্দরভাবে তৈরি করত। এরপরে আমরা দেখছি কুমোরপাড়ার মৃৎশিল্পীরা নানা রকম তৈজসপত্র ছাড়াও পোড়ামাটি দিয়ে বিভিন্ন ধরনের শৌখিন দ্রব্য সামগ্রী, যেমন পুতুল, মূর্তি, আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, চায়ের সেট, হাত পাখা, শিকা ইত্যাদি তৈরি করে। তাহলে দেখো, এখানে মৃৎশিল্পীরা বিভিন্ন ধরনের পুতুল তৈরি করত, মূর্তি এবং ফুলদানি, ছাইদানি, চায়ের সেট, হাত পাখা, শিকা, এগুলো কিন্তু মৃৎশিল্পীরা কুমোরপাড়ায় যারা বসবাস করত তারা কিন্তু এগুলো তৈরি করত। এরপরে দেখো, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাদুর বা শীতলপাটি। দেখো, খুলনার মাদুর এবং সিলেটের শীতলপাটি সকলের কাছে পরিচিত, গ্রীষ্মকালে আরামদায়ক এবং এর নকশা একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক। তো এই যে শীতলপাটি এবং মাদুর কিন্তু খুব আরামদায়ক একটি বস্তু, যেগুলো গ্রীষ্মকালে মানুষ বিছানায় ব্যবহার করে থাকে, সেগুলো কিন্তু খুব আরামদায়ক, আর এগুলো এক একটি নকশা কিন্তু ছিল মৌলিক বৈশিষ্ট্যের পরিচয় বহন করত। এরপরে আমরা দেখছি এখানে বিভিন্ন ধরনের লোকশিল্পের ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখো, বাঁশ, বেত এবং কাঠ দিয়ে আমাদের নিত্য প্রয়োজনীয় নানা রকম দ্রব্য সামগ্রী, যেমন ডালা, কুলা, ঝুড়ি, চেয়ার, টেবিল, সোফা, দোলনা ইত্যাদি তৈরি হয়। তো আমাদের লোকশিল্পের কিন্তু আরো একটি অংশ আমরা দেখলাম, বাঁশ, বেত, কাঠ দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু তৈরি হয়ে থাকে, যেগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এরপরে দেখো, মূলভাবে আমরা চলে এসেছি। তো আমরা মূলভাবের আলোচনার আগে আমরা বলতে চাই, তাহলে আমরা লোকশিল্পের মধ্যে কি কি জিনিস পেলাম। ঢাকার মসলিন অর্থাৎ জামদানির কথা আমরা পেয়েছি, কাঁসার তৈরি বিভিন্ন জিনিসপত্র, এছাড়া বাঁশ বেত দিয়ে তৈরি জিনিসপত্রের কথা পেয়েছি, মাটির তৈরি হাঁড়ি পাতিলের কথা আমরা পেয়েছি। তাহলে আমরা মূলভাবে এসে বলতে পারি, আমাদের লোকশিল্প প্রবন্ধটি আমাদের লোক সৃষ্টি গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। লেখক এ প্রবন্ধে বাংলাদেশের লোকশিল্প ও লোক ঐতিহ্যের বর্ণনা দিয়েছেন। এ বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মমত্ববোধের পরিচয় রয়েছে। আমাদের নিত্য ব্যবহার্য অধিকাংশ জিনিসই এই কুটির শিল্পের উপর নির্ভরশীল। শিল্পগুণ বিচারে এ ধরনের শিল্পকে লোকশিল্পের মধ্যে গণ্য করা যেতে পারে। পূর্বে আমাদের দেশে এ সমস্ত লোকশিল্পের দ্রব্য তৈরি হতো
তার অনেকগুলোই অত্যন্ত উচ্চমানের ছিল। ঢাকাই মসলিন তার অন্যতম। ঢাকাই মসলিন অধুনা বিলুপ্ত হলেও ঢাকায় জামদানি শাড়ি অনেকাংশে সেই স্থান অধিকার করেছে। বর্তমানে জামদানি শাড়ি দেশে বিদেশে পরিচিত এবং আমাদের গর্বের বস্তু। এরপর দেখো, নকশি কাঁথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প। এর শিল্প আজ লুপ্তপ্রায় হলেও এর কিছু নমুনা পাওয়া যায়। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। কাঁথার প্রতিটি সূচের ফোঁড়ের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবনগাথা। আমাদের দেশের কুমোরপাড়ার শিল্পীরা বিভিন্ন ধরনের তৈজসপত্র ছাড়াও পোড়া মাটি দিয়ে নানা প্রকার শৌখিন দ্রব্য তৈরি করে থাকে। নানা প্রকার পুতুল, মূর্তি ও আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, চায়ের সেট ইত্যাদি তারা গড়ে থাকে। খুলনার মাদুর ও সিলেটের শীতলপাটি সকলের কাছে পরিচিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বিভিন্ন শিল্প সম্পর্কে জানতে পারলাম। এছাড়া দেখো, আমাদের দেশের এই যে লোকশিল্প, তার সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের। লোকশিল্প মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি। তাহলে এই যে লোকশিল্পগুলো আমাদের দেশ থেকে যে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে, সেগুলো সংরক্ষণের দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকেরই। আমরা সবাই অবশ্যই সচেতন হব এবং এইসব পণ্য ব্যবহারের ক্ষেত্রে আমরা আগ্রহী হব। তো এরপরে তোমাদের জন্য রয়েছে মূল্যায়ন। মূল্যায়নে তোমাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কামরুল হাসান মৃত্যুবরণ করেন কত খ্রিস্টাব্দে? তোমরা নিশ্চয়ই পেরেছ। এরপর বলছি 1988 খ্রিস্টাব্দে। এরপর দেখো, লোকশিল্প কি? এটির উত্তর তোমরা অবশ্যই পারার কথা। তারপরে দেখো, দেশি জিনিস দিয়ে হাতে তৈরি শিল্পসম্মত দ্রব্যই হচ্ছে লোকশিল্প। এরপর দেখো, মুঘল বাদশাহদের বিলাসের বস্তু ছিল কি? ঢাকার মসলিন। এরপর নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময় কখন? বর্ষাকাল। কোন জেলার শীতলপাটি সকলের কাছে পরিচিত? সিলেট জেলার। এরপরে তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ। তো বাড়ির কাজে তোমাদের জন্য দিয়েছি, কাঁথার প্রতিটি সূচের ফোঁড়ের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী। তোমরা এই লাইনটি সুন্দরভাবে ব্যাখ্যা করবে। অবশ্যই বাড়ির কাজটি তোমরা সুন্দরভাবে সম্পূর্ণ করবে। তো এর সাথে সাথে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।